নমস্কার, আমার নাম নবজিৎ সাহা। আমি নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়ি। আমার বাবার নাম নুপুর সাহা। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মায়ের নাম মিতুল সাহা। আমার মা একজন গৃহিণী। পড়াশোনার পাশাপাশি আমার ভালো লাগে গান করতে, আবৃত্তি করতে এবং ছবি আঁকতে। আমার আরও ভালো লাগে তবলা বাজাতে ও সাইকেল চালাতে। আমি ঘুরতে অনেক ভালোবাসি, কিন্তু এই লকডাউনে আমি কোথাও বেরোতে পারছি না। আমি ঘরে বন্দি হয়ে আছি। আমি আমার সময় কাটাচ্ছি গান করে, আবৃত্তি করে এবং ছবি এঁকে। এই লকডাউনে আমি অনেক পুরস্কার অর্জন করেছি আমার গান, কবিতা ও ছবি দিয়ে। এবং এই লকডাউনে আমি ঘরে বসে থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এবং আমার শখ, আমি বড় হয়ে একজন সঙ্গীত শিল্পী হব। আমার মায়ের স্বপ্ন, আমি বড় হয়ে একজন প্রকৃত মানুষ হব। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং ভালো থাকুন। আবৃত্তি করছি তানসান বিক্রমাদিত্য সংবাদ। লিখেছেন ডিএল রায়। হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন না ভাই, আর তানসান ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি মোটে। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। যা হোক, এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়ই, কিন্তু রেলপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। যা হোক, এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য, পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আসতেন নিশ্চয়ই, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি, যে হয়নি কো তানসানের সময় পিয়ানোর সৃষ্টি। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। যা হোক, তানসান গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসান জ্বলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসান উঠতেন জ্বলে, কিন্তু রাজার ছিল ওয়াটার প্রুফ, আর তানসান এলেন চলে। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তা তো হয়ে গেছে কবে, আর তানসান মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও অ্যাও অ্যাও। নবজিৎ সাহা, তুমি বললে আবৃত্তি করছি, কিন্তু হয়ে গেল গান, ছড়া গান। গানটি যদি আবৃত্তির অনুষঙ্গ হিসেবে আসতো খুবই চমৎকার হতো, কিন্তু পুরোটাই গান হয়ে গেল। ভালো হয়েছে। বিষয়ে পরবর্তী সময়ে আশা করি সতর্ক থাকবে, সচেতন থাকবে। আমি তোমাকে দিলাম 75। তোমাকে ধন্যবাদ। তোমাকে যে প্রশিক্ষণ দিয়েছে তার উদ্দেশ্যেই আমার বলা থাকবে, তার উদ্দেশ্যে মত বিনিময়টা করছি। আর বৈদিক যুগের প্রায় ৫-৬ হাজার বছর আগে, মানে খ্রিস্টপূর্ব আগে, ওনারা যে কতগুলো ধাপ করে দিয়েছেন, তার ভিতরে একটা ধাপ হলো পদপাঠ। এবং সেই পদপাঠ যে কত অধিকতর ভাবে তারা গ্রহণ করেছেন একটুখানি দেখুন দয়া করে। তারা বলছেন, মাধুর্য স্বাক্ষর ব্যক্তি পদচ্ছেদ দুস্থ সুস্ব। অর্থাৎ আমাদের এখন অনেক তাত্ত্বিক, যারা আবৃত্তির তাত্ত্বিক, তারা আসলে পদের যে অ্যাপ্রোচটা নিচ্ছেন, পদের দিকে চাচ্ছেন,
শব্দবোধের দিকে চাচ্ছেন, সেটাই দরকার। আমি কেন বলছি, কারণ এই ধরনের কবিতা তুমি যদি পড়ো একটুখানি সুরেলা করে, তাহলে যেটা হবে, তাল লয়ের উপরে তোমাকে জোর দিতে হবে, বিটের উপরে জোর দিতে হবে। আমরা যেটাকে শব্দ সুর করতে চাই সেটা হয়তো নাও হতে পারে তোমাকে। সেই জন্যেই আমরা বলতে চাই যে ফ্রেজাল অ্যাপ্রোচ বা পদ, যে ব্যাপারটা, পদ নিয়ে যে ভাবনা, বা যেটাকে আমরা সাধারণভাবে বলি শব্দ, সেটাকে আমরা কবিতায় বলি পদ। সেই পদের জায়গাগুলো তো আমাদের অ্যাটেন্টিভ থাকতেই হবে, তা না হলে কবিতা তার আবৃত্তিটা টিকবে না। যেখানে কবিতার শেষ সেখানে তো গানের শুরু, এটা আমাদের মানতে হবে। তো সেটা যদি মানি তাহলে আমাদের কবিতাটা হয়ে উঠবে আরো বাচিকময়, কণ্ঠ নির্ভর, অনুরণনশীল হবে আলাদাভাবে, কবিতার রিদমটাকে মাথায় রেখেই। কবি নিজেই তো আসলে রিদমিক ভাবে শব্দ সাজান। তোমাকে ধন্যবাদ, তুমি চেষ্টা করেছো, তোমাকে আমি দিলাম 75। তবলা বাজায়, আর এই কবিতার সবগুলো শব্দ নিয়ে ও সাংঘাতিক সুন্দর বোল বাজিয়ে গিয়েছে। শুনতে আমাদের ভালো লেগেছে। শিশুতোষ ভাবনা, শিশুতোষ পরিবেশনা এবং সাংঘাতিক রকম দক্ষতার সঙ্গে সে তার কাজগুলো করেছে। তো আমরা যেহেতু নিরীক্ষা করতে বসেছি, আমরা যেহেতু কবিতার বিষয়ে তার দক্ষতাগুলো বুঝতে চেষ্টা করেছি, ও বোল দিয়ে আমাদের তালগোল পাকিয়ে দিয়েছে। তো এই বোল দিয়ে তালগোল পাকিয়ে দেওয়ার কারণে ভালো লাগাটা থাকলো, সেই জন্য 77। আর বিজ্ঞ বিচারকরা যা বলছেন বা বিবেচনায় থাকবে সেগুলো নিশ্চয়ই। আর আমি আসলে এখানে কথা বলতে গিয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছি, কারণ এই বিদ্যাটা তো গুরুমুখী বিদ্যা। আমার গুরু ভাস্বর বন্দ্যোপাধ্যায় এখানে আছেন। দাদা যেহেতু সব শেষে আমাদের সব কথা বলে দিচ্ছেন, তাই আর এই বিশ্লেষণে যাচ্ছি না। তবে সাংঘাতিক সুন্দর দক্ষ একটা পরিবেশনা, এটা নিঃসন্দেহে বলতেই হবে। তবে আবৃত্তি হয়েছে কিনা সেটা আসলে একটু সূক্ষ্ম বিবেচনার জায়গায় তো আছেই। শিশুতোষ বলে এটাকে ভালো লাগার জায়গা থেকে আমি নবজিৎকে 77 দিচ্ছি। সঞ্চালক যখন কোনো প্রতিযোগীর সম্পর্কে বলছিলেন, অমুক তবলা বাদক, গিটার বাজায়, সাইকেল চালাতে ভালোবাসে, পড়াশোনা ইত্যাদি ইত্যাদি, এটাও বেশ একটা ভালো লাগা। আগে থেকে তার নেচার সম্পর্কে যখন আমরা জানতে পারি, ভালো লাগে। নভজিৎ সাহার ভেতরে সুর রয়েছে। সেক্ষেত্রে শুধু বলবো যে এই মুহূর্তে একটু সংশয়ের মধ্যেই পড়ে গেলাম। লীলা আপার কথা ধরে বলতে পারি যে নিঃসন্দেহে তার এই যে কবিতার সুর করে বললো, সেটা পারফরমেন্স দুর্দান্ত দুর্দান্ত। কিন্তু আমি শ্রদ্ধেয় ভাস্বর দাদা বসে রয়েছেন, তার থেকে নিশ্চয়ই শীর্ষে শুনবো বরকত দা বসে রয়েছেন, আর তার আগে লিয়াকত দাদা বা বললেন আমাদের অসীম দাদা। তো কবিতা আবৃত্তির যে সত্য, সেই সত্যটুকু বর্তমান দিনে আমরা যে জায়গাটায় অবস্থান করছি আর কি, অনেক বিচার বিশ্লেষণ, যারা বিশ্লেষক রয়েছেন, যারা আবৃত্তির বিশারদ রয়েছেন, যারা তথাকথিত আর কি আমাদের শ্রদ্ধেয় জন বরেণ্য আবৃত্তি শিল্পী বা বাচিক শিল্পী যাই বলি না কেন, দুই বাংলা জুড়ে, আমরা তাদের থেকেও শুনে এসেছি যে কিছু সময় সুর কিন্তু বর্জন করতে হয়। তাই এটা রিদমিক হলেও এখান থেকে সুর বর্জন করেও কিন্তু কবিতাটা ভীষণ ভালো করা যেতে পারত, অবশ্যই করা যেতে পারত। এবং সেটা যদি নভজিৎ করত, আমার মনে হয় একে কেউ আটকাতে পারত না। ওর যে দক্ষতাটা আমি অসম্ভব ভালো পেলাম, নিঃসন্দেহে দক্ষতা, অসাধারণ দক্ষতা। শুধুমাত্র আটকে গেলাম এই জায়গাটাতেই। যেহেতু সূক্ষ্মতার জায়গা থেকে অন্তত আবৃত্তির জন্য বিচারক যদি বলে একটু সেই জায়গাটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে একটু কম নম্বর তোকে পেতে হবে এই জায়গাটায়। কিছু জায়গায় যদি একটু সুরের প্রভাব এসে যেত, সেটা ক্ষেত্র বিশেষে, তাহলে সেটা অন্য বিষয় ছিল। কিন্তু পুরো কবিতাটা কবিতার সুরে কবিতার গান মতো হয়ে গেল। আমি তাকে খারাপ বলছি না, সে যেভাবে শিখেছে সেভাবেই বলেছি, শিখছে যেভাবে। শুধু বলবো যিনি শেখান তাকে শ্রদ্ধা রেখেই বলছি, অবশ্যই আবৃত্তির শর্তটাকে যেন লঙ্ঘন না করা।
এটা একটু অনুরোধ করলাম। ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, যে এইরকম পারফরমেন্স দিতে পারে সে পুরো অন্যটাও পারবে, আমার দৃঢ় বিশ্বাস। এক্ষেত্রে ভাস্করদা শিষ্টু বলবেন। আমি ওকে দিলাম 75, 75। আবৃত্তির নির্বাচনটি খুব ভালো ছিল, খুবই মানে যথাযথ আবৃত্তির নির্বাচন ছিল, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেল। তার হয়তো এই ব্যাপারে খুব কিছু করণীয় ছিল এমন না, তাকে যারা বলেছেন, পরামর্শ দিয়েছেন, তাদের ক্ষেত্রে হয়তো এটা ভাবনা চিন্তার অবকাশ আছে, যে সে এত সুন্দর পারফরমেন্স করেছে যে আমার মনে হচ্ছিল যে আমি যদি তাকে প্রাণ খুলে নম্বর দিতে পারতাম সবচেয়ে ভালো হতো, এত প্রাণবন্ত তার প্রকাশ ছিল। কিন্তু যেহেতু আমাদের যে মাধ্যমে আমরা বিচার কার্য করতে বসেছি বা আজকে আলোচনা করতে বসেছি, সেই মাধ্যমটি থেকে সে একটু সরে গিয়েছে, সেজন্য আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারছি না বা সেরকম কিছু করতে পারছি না। যদি এই ফর্ম রেখেই সে সুরটিকে কমিয়ে দিত, আর একটু কথার খেলায় মেতে উঠতো, তাহলে নিশ্চয়ই এই কথাগুলো আর আসতো না। যাই হোক, আমি তাকে 76 নম্বর দিয়েছি। অজিত সাহা, সবাই যে কথা বলেছেন অসাধারণ, মানে অসীম, লিয়াকত দা, মীর দা, সেলিম দা, এরা যা বলেছেন অসাধারণ, সবাই মুগ্ধ। ওর যে সাংগীতিক যে ব্যাপারটা রয়ে গেছে, সুরের যে ব্যাপারটা এবং তার প্রকাশ, ও যদি এটাকে ছড়ার গান হিসেবে, যদি গানের সুর হিসেবে যদি করতো, তাহলে এক কথা ছিল। ছড়ার গান হিসেবে আমরা যে নানান রকম গুণ আছে ওর ভেতরে, সেটা কিন্তু আগেই শুনেছি আমরা। এবং সুরের কোনো ঘাটতি নেই, তারপরে লয়ের কোনো ঘাটতি নেই, সবকিছুই কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে পরিবেশনা। কিন্তু ওই যে কথাটা অসীম যে কথাটা বলেছেন, যে অনুষঙ্গ হিসেবে সুরের ব্যাপারটা হয়তো মাঝে মাঝে কখনো এলে সেটা একটা আলাদা সংযোজন হয় কবিতা আবৃত্তির সাথে। এখন বাকি কথাগুলো যদি আমি ওই তালে তালে ছন্দে ছন্দে বলার মতন করে, আবৃত্তির মতন ছড়ার মতন করেই বলি, সুরে না বলি, যদিও স্বরবৃত্তের একটা বলবার মধ্যে কিন্তু এক ধরনের সুরের একটা অন্য অলক্ষ্যে বা পরোক্ষে কিন্তু এক ধরনের একটা সুরের ব্যাপার আসে, কিন্তু তারপরেও কিন্তু এই যে সুরটায় ও এখানে এটাকে প্রকাশ করেছে, উপস্থাপন করেছে, সেরকম না। আর এই সুরটা কিন্তু যদিও সুরে করেছে, সুরটা কিন্তু একই জিনিস, একটা রেপিটেটিভ, মানে একই জিনিসটা ঘুরে ঘুরে বারবার বারবার ঘুরে ঘুরেই আসছে। সেটা একটা, যদি নানান রকম ভ্যারিয়েশন হতো তাহলে তো একেবারে এটা নোটেশন লিখে, স্বরলিপি লিখে এটা গান হিসেবে সবার কাছে দেওয়া। তো আমার মনে হয় যে যেভাবেই শিখুক, আমাদের সবার এখানে যে মতামতটা আমি দেখেছি সেটাকে আমি প্রণিধানযোগ্য বলে মনে করি, যে অনুষঙ্গ হিসেবে আসতে পারে, একবারে পুরো সাংগীতিক যে ব্যাপারটা ছড়ার গানের মতন হিসেবে না এসে বাকিটা ওই ছন্দে ছন্দে তালে তালে বলার মতন করে, আবৃত্তি ছড়ার যে আবৃত্তি সেটার মতন করে বলল, কিন্তু মাঝে মাঝে হয়তো অনুষঙ্গের মতন এলো এই সুরে, ওই যেটা সুরে করে বলে আর কি, মজা করে, সেগুলো আসতে পারে। সেরকম আমাদের ভবানী প্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের কবি, তার অনেক কবিতার মধ্যে এরকম সুর ছন্দ এরকম নিয়ে খেলা আছে, নিরীক্ষা আছে। আর সুরের যে ব্যাপারটা, সুর তো কখন সেটা আলাদা জিনিস, গানের বিষয়, কবিতা আলাদা জিনিস, এটা তো খুব মানে সহজ কথা। সুরের ব্যাপারটা গান, আর কবিতার ব্যাপারটা, আবৃত্তির ব্যাপারটা হচ্ছে আর একটা প্রকাশ, আর একটা মাধ্যম, আর একটা শিল্প মাধ্যম। অতএব দুটোর মধ্যে পার্থক্য তো অবশ্যই। তো কেউ কেউ আমরা করে থাকি কখনো কখনো একটু কবিতা সুরের মধ্যে দিয়ে প্রকাশ করলাম। আমার মনে হয় যে সেটা কে কিভাবে নেবেন, দর্শকের কাছে কেমন লাগবে, সেটা বিচার্য বিষয়। কিন্তু আমরা এখানে যে কয়জন আছি, আমাদের সবারই মতামত ওই একই মতামত, যে এটাকে একবার পুরো সাংগীতিক না করে, মানে সুরে
গানের মতন করে পরিবেশন না করে কিছুটা আমার মূল জায়গাটা ছড়ার মতন করে, কবিতা আবৃত্তির মতন করে বললাম। আর যেখানে শেষে গেলাম সেইখানে ওই যে 1 2 3 1 2 3 1 2 3 যে শব্দগুলো আছে, ম্যাও ম্যাও ম্যাও, ওইগুলো তালে তালে সুরে করা যেতে পারে। মানে আমার মতামত, এটা ব্যক্তিগত। তো নবজিৎ কিন্তু অসম্ভব পোটেনশিয়াল, ওর মধ্যে অনেক ক্ষমতা আছে। ও যদি মানে আরো মানে ধরে রাখে এটাকে, ভবিষ্যতেও যদি আবৃত্তিটাকে ধরে রাখে তাহলে খুব ভালো করবে। ওর জন্য শুভকামনা।